এই মুহূর্তে বাংলাদেশ যাতে লেখা বিশ্বের আঙ্গিকে ফুটে উঠছে তার মধ্যে মুজাফফর হোসেন অন্যতম। তার লেখার মধ্যে জাদু বাস্তবতা, পরাবাস্তবতা এবং তার সঙ্গে একটা অনবদ্য ধরনের ভয়ালতা ফুটে ওঠে, যেগুলো আমাদের চারদিকের জীবনেরই গল্প বলে। এবং তার কাজ এই মুহূর্তে প্রশংসিত। হুমায়ুন আহমেদ কথা সাহিত্য পুরস্কার, আবুল হোসেন সাহিত্য পুরস্কার এবং তুলিপ কালি ও কলম সাহিত্য পুরস্কারে তার লেখা পুরস্কৃত হয়েছে। তার প্রথম ইংরাজি অনুবাদ গল্প সংকলন বেরিয়েছে অ্যান্ড্রিম থেকে। এই বইটির নাম হচ্ছে মিট হিউম্যান মিট, এবং সেই বইয়ের আঙ্গিকে আমি লেখকের কাছে কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। তো মুজাফফর দা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনার গল্পগুলো একই সাথে পরাবাস্তবতা, জাদু বাস্তবতা, ভয়াল রস, যে ভায়োলেন্স, সেটা ফুটে ওঠে, এবং সেখানে যখন আপনি লেখালেখি শুরু করেছেন তখন তার মধ্যে একটা অভিঘাত সবসময় চলে যায়, যেটা অত্যন্ত সাধারণভাবে পাঠকের একটু ঝটকা দেয়, পাঠক নড়ে চড়ে বসে। এই অভিঘাতের প্রয়োজনীয়তা এবং অভিঘাত আপনার লেখা কী করে এসছে তার সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে সোহম। আপনি যে বিষয়গুলো বললেন, এটা আসলে একজন রিডারের, একজন হয়তো যে তার পাঠ মূল্যায়ন হোক, তার একটা অনুভূতির, বা একজন ক্রিটিকেরও হতে পারে, সাহিত্য সমালোচকেরও। কিন্তু অ্যাজ এ আই থিঙ্ক ক্রিয়েটিভ রাইটার, এটা আমরা হয়তো অনেক সময় ভেবে দেখি না যে এটা কোনটা জাদু বাস্তববাদ, পরাবাস্তববাদ বা নৃশংসতা, বা সাহিত্যের যে ধরনের টেকনিক্যাল কথাগুলো আমরা বলি চিন্তায়নের জন্য, পারিভাষিক শব্দ আলাদা করার জন্য, এটা হয়তো সৃজনশীল লেখকরা ভাবেন না। বাট সামহাউ তাদের তো কোনো না কোনোভাবে ট্যাগ করা যায়। ইটস ট্রু যে কোনো না কোনোভাবে লেখাগুলো একটা প্যাটার্নে আসে, এবং সেটা দিয়েই তাকে চিহ্নায়ন করা যায়, যেভাবে আমরা হয়তো মার্কেসকে করি, কাফকাকে করি। এই প্রবণতাগুলো স্বাভাবিকভাবেই একজন লেখকের আইডেন্টিটি ক্রিয়েশনের ক্ষেত্রেও খুব ইতিবাচক। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে ডেফিনেটলি আমার মাথায় এই চিন্তাগুলো আসেনি যখন আমি ভেরি আর্লি স্টেজ, যখন ফিকশন লেখা শুরু করেছি। ইভেন আই ডিড নো এ ভেরি লিটল অ্যাবাউট দিস থিংস। কারণ কি? কারণ আমি যদি এই জায়গাটার থেকে বলি যে কিভাবে এই ধরুন এই স্পেকুলেটিভ থিংস যেগুলো আমাদের মাথার মধ্যে আসে, আমি বেসিক্যালি একেবারে সাহিত্যের স্কুলিং যেটা বলে সেটা হওয়ার আগে থেকে আমি রাইটার। তারপরে আমি হয়তো একাডেমিক পড়াশোনা করছি আরও ইউনিভার্সিটিতে গিয়ে। কিন্তু আমি যখন শুরুতেই, তাহলে কিভাবে গল্পগুলো এভাবে পেলাম? যেহেতু বাংলা সাহিত্যের ট্র্যাডিশন থেকেই দেখবেন যে আমাদের একটা গল্প বলার একটা স্টাইল যেটা ডেভেলপ করছে, সেটা বঙ্কিম থেকে শুরু করে যদি ফিকশনের ক্ষেত্রে বলি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে তারাশঙ্কর, মানিক, বিভূতি, অনেক রাইটার, প্রত্যেকে মাস্টার রাইটার, কিন্তু তাদের ইন দেয়ার ওন স্টাইলস। সেই স্টাইলটা আমাদের এখানে ওয়েল এস্টাবলিশড। সেটা হলো একটা বাস্তববাদী ন্যারেটিভ, এবং যেভাবে লেখক যেভাবে দেখেন, মনে হয় যেন আমি চোখের সামনে চিত্রটা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হলো, ডেফিনেটলি তারাও তাদের যে পরিমণ্ডল, আমি যে লেখকদের কথা বললাম বা বলতে চাই, তাদের পরিমণ্ডল থেকে স্কুলিংটা হয়েছে, তারপর তাদের সাহিত্যের ঐতিহ্য থেকে। আমার ক্ষেত্রে সুবিধাটা হলো যে সাহিত্যের স্কুলিং ক্ষেত্রে যেটা, আমি যেখান থেকে বড় হয়েছি, এটা ভারত এবং বাংলাদেশের এমন একটা জায়গা যে কোনোভাবে হাতটা একটু কেঁপে গেলে দাগ দেওয়ার সময়, তাহলে আমি হয়তো ভারতের, আমি আপনার মতোই বলতাম হয়তো যে আমি ভারতীয় নাগরিক। কারণ একদম বর্ডার লাইন, এবং বাংলাদেশের আলো এবং ভারতের আলো, যেটা বৈদ্যুতিক লাইট, সে দুটো লাইটই আমরা উপভোগ করি। কারণ বর্ডার লাইনে দুটোরই আপনি জানেন ল্যাম্পপোস্ট আছে। তো এই জায়গাতে সাহিত্য খুব একটা আমাদের চর্চিত বিষয় ছিল না। সংস্কৃতি সাহিত্য বলতে, সাহিত্য আসলে এভাবে আমরা বুঝতাম না। আমরা বুঝতাম সাহিত্য না, আমরা বুঝতাম সংস্কৃতি বলতে সঙ্গীত এবং সিনেমা। আর সাহিত্যের পড়াশোনা যতটুকু ছিল স্কুলে, ধরুন রবীন্দ্রনাথের, আমাদের আপনার বুঝতে সুবিধা হবে যে আমরা পড়েছি মহেশ, শরৎচন্দ্রের, রবীন্দ্রনাথের হৈমন্তী, বিলাসী, এই গল্পগুলো, বাংলাদেশের কিছু গল্প, যেমন একটি তুলসী গাছের আত্মকাহিনী, এই ধরনের টেক্সট থাকতো প্রতি বছরে গল্প হিসেবে বা কবিতা হিসেবে। ওটাকে আমরা মনে করতাম আমাদের যেভাবে ম্যাথমেটিক্স করতে হয়, ম্যাথমেটিক্সের মতো, মানে ওটা যে আলাদা করে খুব সৃজনশীল বিষয়, সেভাবে শিক্ষকরাও পড়াতেন না। গণিতের মতোই পড়াতেন যে এখানে মহেশের চরিত্র ব্যাখ্যা করতে হবে। তখন আমরা ইকুয়েশন করতাম এই কী চরিত্র পয়েন্ট ধরে ধরে আলোচনা করা যায়। তো যখন এই ছিল সাহিত্যের স্কুলিংটা আমাদের, যে পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য যেভাবে ম্যাথমেটিক্স পড়তে হয় সেভাবে সাহিত্য পড়তে হয়।
এবং একই শিক্ষক অনেক সময় এরকমও ঘটতো, যিনি গণিত পড়ান, ফিজিক্স পড়ান, তিনি আবার বাংলা পড়াচ্ছেন। তো এটা একটা ইন্টারেস্টিং থিং, এই রেকর্ডেড থাকা উচিত এই বিষয়গুলো আমাদের জীবনের, কিভাবে আমরা সাহিত্যটা পেলাম। তাহলে আমি গল্প কিভাবে পেলাম, যে গল্প আমি লিখি। এবং এই যদি সাহিত্য বুঝে থাকি, নিশ্চয়ই আমার লেখার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগেনি ওই ট্র্যাডিশনাল ন্যারেটিভগুলো। যদি বলি, এখানে আমার মূল ব্যাপারটা যেটা আপনি বললেন, যে কিভাবে জাদু বাস্তববাদ বা পরাবাস্তববাদ, এখন পাঠককে বোঝানোর জন্য শব্দটুকু বললাম, যেটা হয়তো আমি এখনো মনে করি যে ফর্মাল ম্যাজিক্যাল রিয়ালিজম যেটা, সেটা হয়তো আমার সাহিত্যে পরিপূর্ণভাবে আসেনি। পরাবাস্তববাদ যেটা বলে, সেটাও পরিপূর্ণভাবে আসেনি, কারণ আমি ওইভাবে পাইওনি যে এটার ডেফিনেশনের মধ্যে ফেলে হয়তো তাকে ফেলা যাবে না, কারণ আমি যেভাবে পেয়েছি সেটা অন্য একটা জিনিস, জীবন থেকে নেয়া। সেই জীবনটা কীরকম, যে আমার ছোটবেলায় 2-3টা ক্যারেক্টারের কথা বোঝানোর জন্য বলছি। যে একজন ছিল জটি, আমার গল্প আছে, এই জন্য এই কথাটা বললাম, যে চক্কর কাটা জটির একটা গল্প আছে। যে তাকে আমরা স্কুল থেকে ফেরার পথে দেখতাম যে জটি চক্কর কাটছে হাঁটার সময় প্রতিবার, এবং ইট মেক্স নো সেন্স, একেবারেই ননসেন্স থিং তার। সে একজন, আমরা হয়তো তাকে বলতে পারি সামাজিকভাবে যে একটু অ্যাবনর্মালিটি তার মধ্যে ছিল নিশ্চয়ই, তাহলে সে কেন নর্মাল থিং, যেটা আমরা স্ট্রেইট হাঁটি, কেন হাঁটে না, এটা নিয়ে আমরা ভাবতাম না, রাদার এটা আমাদের কাছে ছিল না। অ্যাবনর্মালিটি সামটাইমস এমনভাবে আপনার জীবনের অংশ হয়ে ওঠে সমাজের, যে সেটা তখন নর্মালিটি হয়ে ওঠে, এবং সেই নর্মালিটিটা যখন ভেঙে যায় তখনই বরং অ্যাবনর্মালিটির সৃষ্টি হয়। তো এটা এক ধরনের ঘটনা ঘটতো আমাদের পরিমণ্ডলে, এরকম অদ্ভুত মানুষ দেখতাম। আরও কিছু ঘটনা ঘটতো, ধরুন আমাদের এরকম একটা সেইং ছিল যে গ্রামে একজন ওঝা আছে, সেই ওঝা কি করেন, জিন থেকে মানুষকে, জিনের মানে যে তাকে ছাড়ান। তো জিনে ধরাটাও একটা মজার ব্যাপার, যেটা বাংলা সাহিত্যে দেখবেন, বিশেষ করে মুসলিম ট্র্যাডিশনে এটা একটা রিলিজিয়াস ফেইথ। মুসলমানদের সাহিত্যে, বাঙালি মুসলমানদের সাহিত্যে কিন্তু জিনের এই এত একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খুব বেশি আসেনি। তো জিনে কামড়াতো, মানে যাকে ধরতো তাকে সাপ হয়ে কামড়াতো আর কি, একটা লোককে। 2টো জিন ছিল, একটা হচ্ছে 2 বোন আর কি, দুজনই ভালোবাসে। তো একজন একটু অ্যাগ্রেসিভ ছিল, ফলে সে সাপ হয়ে কামড়াতো, তাকে টর্চার করতো, আর একটা বোন কি তাকে ভালো করে দিত। এবং তখন সাপের মানুষজন দেখতো যে রক্ত ঝরছে, স্নেকস ডেফিনেটলি দেখতে পেতো না, এটা তো জিন, আমরা জানি অদৃশ্য, কিন্তু আবার রক্ত দেখতো, ভালো হয়ে যাচ্ছে। ওঝা এই কাজটা করতো, সাড়া দিত তাকে এনে। আমি কখনো দেখিনি রক্ত ঝরা, কখনো দেখিনি রক্ত আর একটা বোন এসে রক্তটাকে মুছে দিচ্ছেন বা শুষে নিচ্ছে, ওই ওঝাকে দেখেছি, কিন্তু আমার দেখার প্রয়োজন মনে হয়নি। এমন করে ন্যারেটিভগুলো গ্রামে আমাদের মধ্যে বিশ্বাসের জায়গায় গেঁথে গিয়েছে, যে আমরা অ্যাজ ইফ আমি দেখি, আমরা সেভাবে বিশ্বাস করতাম। এবং এই ধরনের অ্যাবনর্মাল ইনসিডেন্ট, সেটা মিথিক্যাল হোক, রিলিজিয়াস হোক, আমাদের বিশ্বাসের একটি অংশ হয়ে ওঠা, এবং বিশ্বাসে এমনভাবে অংশ হওয়া যে আমাদের কোনো দিন প্রশ্ন করা লাগতো না, যেটা হাউ কাম, কীভাবে সম্ভব। হঠাৎ করে আমার বোন একইভাবে জিনে ধরলো, এবং ছোটোবেলায় তার হাতে একটা তাবিজ দেওয়া হলো, বললো তাবিজটা খুলে ফেললেই কিন্তু তার নাশ হবে, সর্বনাশ হবে। একদিন কি অজু করতে বা কোনো কিছু করতে গিয়ে তাবিজটা খুলে রাখছেন, কয়েক সেকেন্ড, সঙ্গে সঙ্গে একটা কট করে শব্দ হলো, এবং দেখা গেল ওনার একটা দাঁত, শক্ত দাঁত, আমরা জানি দাঁতের তো অকারণে দাঁতের মাঝখান থেকে কিন্তু ভেঙে যাওয়ার কথা না, ভেঙে গেছে, একটা দাঁত মাঝখান থেকে ভেঙে গেছে। আমি পরে দেখছি দাঁতের ভাঙা অংশ, ওনার ভাঙা দাঁত দেখেছি। তো এই প্রশ্নগুলো খুবই আমরা কখনো প্রয়োজন মনে করিনি, কারণ এইটা আমাদের ডেইলি লাইফের এক বিশ্বাসের অংশ ছিল। তো এইগুলো থেকে, মানে এই ঘটনাগুলো যখন পার্ট অফ ইয়োর স্টোরি হয়ে যায় আপনার ন্যারেটিভে, তখন যখন আপনি এই ঘটনাগুলো লেখেন, তখন গল্প ইটসেলফ, মানে কন্টেন্ট ইটসেলফ আপনাকে নতুন একটা জায়গায় নিয়ে যায়। তো আমার এই যে কারণে বলি যে প্রথম গল্পটাই, যখন আমি বিশ্ব সাহিত্যের কিছুই বুঝিনি এবং পড়িও নি, কারণ তখন আমি ভেরি আর্লি স্টেজ অফ মাই লাইফ, আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছি, মানে 18-19 বছরের একটা ছেলে, তার ফার্স্ট ফিকশন ডিফাইন্স দ্য লেটার, আই মিন দ্য ওয়াল অফ দ্য ফিকশন, বিকজ আপনি প্রথম গল্পটা দেখবেন প্রত্যেক লেখকের ইম্পর্টেন্ট, কারণ এটা মৌলিক, তার অন্যান্য মানে কন্টামিনেশন বলি এক অর্থে, যে নানান রকম চিন্তা এসে কন্টামিনেট করে দেয়, এবং তখন মৌলিক চিন্তাটা থাকে না। এই জায়গাতে আমার প্রথম গল্পটা ছিল পুনরুত্থান, যেটা রেজারেকশন, যেটা মানুষের মাংসের রেস্তোরাঁতে আছে, মিট হিউম্যানিটি আছে। কিন্তু গল্পটা লিখেছি 2001 সালে, যদিও সংকলনভুক্ত অনেক পরে হলো। তো এই গল্পের প্রথম লাইনটাই ছিল যে একদিন কবর থেকে উঠে, মৃত্যুর 7 দিন যেতে না যেতেই কবর থেকে উঠে এসছে রহমান। তো রহমানের কবর থেকে উঠে আসাটা আমার কাছে খুব নর্মাল থিং, কারণ আমরা ওই যে বললাম আমাদের বিশ্বাসের মধ্যেই ছিল
যে সেখানে বাস্তববাদ এবং পরাবাস্তববাদ দুটো মিশে গেছে। আমরা যেটা বিশ্বাস করি সেটাই আমরা অনেক সময় মনে করি দ্যাট রিয়েলি হ্যাপেন্স, এবং সেটা উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট বোদার অ্যাট অল যে এটা আসলেই ঘটে কিনা, কারণ আসলেই ঘটে বলে আমরা বিশ্বাস করি। সো এবং এখানে বিভিন্ন গল্প আপনি যেভাবে করেছেন, উপস্থাপনা করেছেন, তার মধ্যে কিছু কিছু গল্প আলাদা করে বলার দাবি রাখে। তার মধ্যে আমি প্রথমেই রাখবো হচ্ছে যে বইটির নাম, যে গল্পটির নাম এই বই, অর্থাৎ মিট হিউম্যান মিট। সেখানে আপনি দেখিয়েছেন যে মানুষের মাংস খাওয়া অত্যন্ত সাধারণ একটা ঘটনা, রাইট, যেটা আপাত দৃষ্টিতে আমরা যদি দেখি আমরা শিউরে উঠব। এবং কোথাও আমি যখন গল্পটা অ্যাজ আ রিডার, অ্যাজ আ এডিটার পড়ছি, আমি পড়তে গিয়ে দেখলাম এটি আসলে ধনতন্ত্রের প্রতি একটা প্রতিবাদ। এবং এই যে ভোগবাদ, এই যে আমারটা ভালো বাকিদেরটা খারাপ, এর প্রতি যে প্রতিবাদ আপনার কিন্তু প্রায় প্রত্যেক গল্পেই বারবার চলে এসছে। এর পেছনে যে চিন্তাধারা, আপনি যে থট প্রসেস, যে লেখনীর যে প্রসেস আপনি রেখেছেন, অথবা আমার মা বেশ্যা ছিলেন, মাই মাদার ওয়াজ এ প্রস্টিটিউট, সেই গল্পটিতে যেভাবে দারিদ্র ফুটে উঠেছে, অথবা কবি আফসার আলী পাস্ট দ্য ব্রেকিং নিউজ, যে গল্পটি, যেখানে কবি আফসার আলী জীবিত কিন্তু তাকে মৃত বলে চালানো হয়েছে। এখানে যেভাবে মানুষের সত্তার কথা ফুটে উঠেছে, মানে সত্তা হারানোর কথা, অর্থাৎ রিফিউজি ক্রাইসিস টু সাম এক্সটেন্ট, এর কথা যে ফুটে, যেখানে আপনি প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের কথা বারবার বলেছেন, তাদের আর্থ সামাজিক নিপীড়ন, তাদের রাজনৈতিক নিপীড়ন, তাদের সত্তার নিপীড়ন এবং তাদের লিঙ্গের নিপীড়ন আপনি বারবার তুলে এনেছেন। এর পেছনে আপনার যে থট প্রসেস, লেখার যে সেটা সম্পর্কে একটু বলুন। বাট অ্যাগেইন আমি বলবো যে এটা এখন আপনার রিডার হিসেবে আপনার হয়তো একটা স্টাডি, যখন লিখেছি হয়তো হতে পারে যে অন্য একটা চিন্তা থেকে, বা অ্যাট অল কোনো চিন্তা কাজ করেছে কিনা আই ডোন্ট নো, বাট মানে আমি এরকম ঘটেও অনেক সময় যে আমি শুরুতে একটি ভালো লাইন পেলে তাকে গল্প বানানোর চেষ্টা করি। তা হয়তো গল্প বানাতে গেলে তখন আমার জীবনের, আমার বিশ্বাস, আমার রাজনৈতিক বিশ্বাস মানুষ নিয়ে এগুলো চলে আসে, কিন্তু দ্য ভেরি ফার্স্ট লাইন যেটা আমার শুরু হয় সেটাতে তখন তো কোনো ফিলসফি থাকে না যে আমি এটাই করবো। এই কথাই কারণে বললাম যে গল্পের অনেক রকম রিডিং হতে পারে। যেমন আমি যদি, আপনি 3টা গল্প বললেন, 3 রকমের গল্প বেসিক্যালি। মানুষের মাংসের রেস্তোরাঁ আমার কাছে এটা এমনভাবে দেখাইছি, হ্যাঁ ট্রু যে মানুষের মাংসেরও কোয়াইট, ওই যে বললাম অ্যাবনর্মালিটি বিকাম সামটাইমস মোর দেন নর্মাল। তো ওইটা নর্মাল ইনসিডেন্ট যে একটা শহরে, বা একটা শহর যখন বলছি তখন আসলে আমি হোল কান্ট্রি বোঝাচ্ছি, হোল ওয়ার্ল্ড, মানুষের মাংস খাওয়া হয়, এবং এতই খাওয়া হয় যে এখানে এতই রেস্টুরেন্ট আছে যেখানে কোনটা আসল কোনটা নকল, কোনটা ভালো রান্না করে, কোন রেসিপি কোনটাতে ভালো হয়। তো এটা খুবই নর্মাল থিং। তো এইটা আমি দেখাচ্ছি আসলে, যেটা বললেন যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুঁজিবাদ হতে পারে, ওখানে নারীর ব্যাপারটিও আছে, যে জেন্ডার, নারীর মাংসটাকে সেভাবে কিভাবে তারা উপভোগ করছে, এবং তার মধ্যেও কিভাবে তাদের মধ্যে একটা লিবিডো তৃপ্তি, যৌন তৃপ্তি, মাংস খেতে খেতেও তাদের মনে হচ্ছে বিবরণের মধ্য দিয়ে, শিশুকে তারা কিভাবে সার্ভ করে, এবং ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট যে কিভাবে রোহিঙ্গা একটা কম মূল্যে তাদের মাংস বিক্রি হচ্ছে, সিরিয়ার যুদ্ধাক্রান্ত শিশু বা নারীরা কিভাবে বিক্রি হচ্ছে, কোন মাংসের ডিমান্ডটা বেশি। তো এই জিনিসটার মধ্যে আসলে বোঝাচ্ছে সামগ্রিকভাবে হিউম্যান যে ডিগ্রেডেশন এবং হিউম্যান সিচুয়েশন। লেখার মধ্যে এই স্পেশালি গল্পটির মধ্যে শোষিত মানুষ, তার যে অবস্থা সেটা বারবার এসেছে। যেমন এখানে উঠে আসে নো ম্যানস ল্যান্ড বলে গল্পের কথা, যেখানে একজন মহিলা, তিনি ভারত এবং পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মধ্যখানে যে কাঁটাতারের বেড়া, তার মাধ্যমে তার মধ্যে এসে আটকে গেছেন, এবং সেখানে তার যে অস্তিত্ব, তার যে পরিচয়, সেটা বলতে কিছু নেই না। এবং কোথাও গিয়ে এটাকে আপনার মনে হয় যে আমরাও কিন্তু সেই মহিলার মধ্যে নিজের পরিচয়টা বারবার চেষ্টা করছি, কারণ আমাদের যে পরিচয় দেওয়া হয়েছে সেটা অন্য কেউ দিয়েছে, আমরা দিইনি। এটা ইন্টারেস্টিং, কারণ আমি হয়তো এইভাবে লেখার সময় ভাবিনি, বাট ইয়াস, এভাবে ভাবা যেতে পারে। আমার যেটা এই মানুষের মাংস এবং এই গল্পটা একসাথে রিলেট করি, দুটো জায়গায় দেখবেন দ্যাট বিকামস অ্যান ইন্টারন্যাশনাল ইনসিডেন্ট। এই জন্যেই যে এখানে এনজিও চলে আসে, হিউম্যান রাইটস চলে আসে, এবং যারা অটিজম নিয়ে কাজ করে বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে তারা আসে। যেহেতু নারী, দ্য ভেরি লেটার ওয়ান গল্প নিয়ে বলছি যে নো ওম্যান্স ল্যান্ড, বা এটা
যেহেতু নারী, তাহলে দেখা যাচ্ছে সেখানে জেন্ডার ক্রাইসিস চলে আসে, চলে আসবে। যে জেন্ডার যারা নিয়ে অ্যাক্টিভিস্ট, যারা ফেমিনিস্ট, তারা আসে, কিন্তু তাদের ইস্যু হয় যে এখানে নারী বলে তাকে বর্ডার করে রাখা হচ্ছে। তো এরকম নানান ইস্যু আসে, কিন্তু দেখি লাস্ট পর্যন্ত কেউই ওই যে স্টাক ইন বিটুইন দ্য ধরেন টু বর্ডার্স, হ্যাঁ, তাকে কেউ সারাতে আসছে না, সে কিন্তু থেকেই যাচ্ছে ওখানে। কিন্তু অন্যরা তাদের ইস্যুগুলো এস্টাবলিশ হচ্ছে, ওখানে মোবাইল কোম্পানি ঢুকে যাচ্ছে, তাদের টাওয়ার বসছে, এবং প্রত্যেকে রেস্টুরেন্ট বসে যাচ্ছে। নিজেদেরা ওই একটা ঘটনাকে নিজেদের স্বার্থের জন্য বিভিন্নভাবে ব্যবহার করে যাচ্ছে। এটা হচ্ছে যে দেখবেন মানুষ হচ্ছে আলটিমেটলি বিগ কমোডিটি, মানুষের উপর বড় পণ্য পৃথিবীতে নাই। তো একটা মানুষ কি করে পণ্য হয়ে যাচ্ছে সেখানে, এবং সবাই শেষ পর্যন্ত ডোনেশনের নামে আসুক, নানান ইস্যু নিয়ে আসুক, ক্রাইসিস নিয়ে আসুক, শেষ পর্যন্ত দে আর ডুইং দেয়ার জব বেস্ট। এবং এখানেও রোহিঙ্গা যখন আসে, তখন দেখবে রোহিঙ্গাকে কেন্দ্র করে নানান রকম বিজনেস শুরু হলো ইন্টারন্যাশনালি, এইড এজেন্সিগুলো আসলো, তাদের ইউনো যে এটা তো আমি বলি, আমি তাদেরকে ক্রিটিসাইজ করছি না, বাট দ্য ভেরি থিং, এটা আইরনিক্যাল যে ধরুন আপনি একজন কৃষককে লোন দেবেন বা অনুদান দেবেন 1 লক্ষ টাকা, এইটা বাস্তবায়ন করতে গেলে যে আপনার আমলাতান্ত্রিক জটিলতা প্রতিষ্ঠানের, এনজিওর, ওইটা বাস্তবায়ন করতে গেলে 1 লক্ষ টাকা আলটিমেটলি ওই দ্য ভেরি ভিকটিম পাবে, কিন্তু তার পিছনে 1 কোটি টাকা আপনার খরচ হবে, কারণ ওইটা আপনার বিভিন্ন মানুষজন হয়ে আসবে, এবং যে মানুষটা ওখানে ডিস্ট্রিবিউট করতে যাবে তার স্যালারিও 1 লাখ টাকার বেশি। হ্যাঁ, তো এটা তো খুব স্পষ্ট। এই জিনিসগুলো আসলে আমার কথা হচ্ছে সাহিত্যে আমি যে গ্রামের মানুষগুলোর কথা বললাম শুরুতে, এই মানুষগুলো তো আমি ওন করেছি, এবং এই মানুষগুলোর হয়তো ওই যে বললেন অ্যাবনর্মালিটিটা আমার কাছে মনে হয়েছে যে স্টাইল হিসেবে, কিন্তু তাদের অ্যাবনর্মালিটির পিছনে ডেফিনেটলি একটা রিজন ছিল। সেই রিজনটা মে নট বি দ্য রিজন অ্যাকচুয়ালি হ্যাপেন দেয়ার, বাট আমার কাছে মনে হচ্ছে রিজনটা এক্সপ্লোর করা একজন লেখকের কাজ, একটা সম্ভাব্য রিজন। তো আমার সবসময় আমি পসিবিলিটিস একটা সিক করি যে জটি চক্কর যখন কাটছে তখন নিশ্চয়ই কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা তখন আমি সোসাইটির অন্য একটা অ্যাবনর্মালিটির দিকে নিয়ে যাচ্ছি, যে অ্যাবনর্মালিটি মেবি দ্যাট প্রভোকস হিম এইভাবে তাকে পারফর্ম করার জন্য। তো আমরা সোসাইটিটা আসলে প্রত্যেকটা কারণ আমরা এভাবে দেখি না, এইভাবে ভেবে একজন লেখক হিসেবে আমি মনে করি যে একটা ডিউটি থাকে যে আমি সমাজের গল্পটা বলবো, কিন্তু আমি কীভাবে বলবো? ন্যারেটিভ টেকনিক নিয়ে আপনার প্রথম প্রশ্নটা যেটা ছিল, বা আলটিমেটলি আমার গল্পের সঙ্গে বলতে গেলে যে আমি ওভাবে না বললেও তো বলতে পারতাম, মানুষের মাংসের রেস্তোরাঁয় না গিয়েও তো আমি দেখাতে পারতাম যে ভোগবাদী সমাজ কিভাবে মানুষকে শোষণ করে। এবং এখানে স্পেকুলেটিভ ফিকশনের যে আবেদন সেটা আরও ফুটে ওঠে, কারণ স্পেকুলেটিভ ফিকশনে রূপকের ব্যবহার, মোটিফের ব্যবহার, ইমেজারি ব্যবহার, তার মধ্যে অনেক কঠিন সত্য, যেটা লিটারারি ফিকশন হয়তো আমরা লিখতে গেলে বা একজন লেখক লিখতে গেলে অন্তত 4-5 বার ভাববেন, সেইটা অনেক সহজে, অনেক নির্দ্বিধায়, নির্ভাবনায় লেখা যায়। এটা দুটো কারণ স্পেসিফিক বলতে চাই যে আমার ক্ষেত্রে কীভাবে হেল্প করলো। একটা থেকে এটা আমার কাছে পলিটিক্যাল ডিভাইস। সেটা পলিটিক্যাল ডিভাইস কীভাবে, যে আমরা যে সোসাইটিতে বাস করি স্ট্রেট ফরওয়ার্ড আমি অনেক কিছু বলতে পারি, মেবি লিটারারি যে সেন্স সেটা হয়তো কোনো ক্ষেত্রে নষ্ট হবে, মানে সাহিত্যিক ভ্যালুটা কমে যেতে পারে, শিল্পের ভ্যালুটা। ধরুন আমি আই ডোন্ট বোদার অ্যাবাউট দ্যাট, আমি কথাটা বলতে চাই, সমস্যা হচ্ছে আমি বলতে পারি কিনা স্ট্রেট। এই জায়গায় আসছি যে কেন আমার জীবনের প্রথম গল্পেই রহমান কবর থেকে উঠে আসে না, উঠে আসলো তো রহমান, তারপরে যে অ্যাক্টিভিটিস কোয়াইট নর্মাল, কারণ রহমান উঠে আসার পর সে একটা পীর হয়ে যাচ্ছে গ্রামের, সে পানি পড়া খাবে, সে পানি পড়া দিতে পারছে না বলে সে যে পুকুরে গোসল করে, সেই পুকুরের পানি মানুষ খাওয়া শুরু করলো পাগলের মতো, কারণ তারা মনে করলো যেহেতু সে একটা অবতারের মতো সে তার যে পুনরুত্থান ঘটলো, সেটা একটা ঐশ্বরিক একটা ইশারা। এবং তারপর তাকে ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা বললাম, যে আমি কখনো বাংলাদেশকে, আমি একটা গ্রামের কথা বলতে গেলেও নেশন অ্যাজ এ হোল, এবং দেন ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস, আমরা ওই সময় লাদেনকে যে ধরা হলো, মারা হলো, হত্যা করা হলো, আমরা জানি তালেবানের লিডার। তো তখন আমেরিকার একটা ইস্যু আছে যেটা বাংলাদেশকে তারা কোনোভাবে অ্যাড্রেস করতে চায়, আমরা জানি নানান ইস্যুতে পলিটিক্যাল পাওয়ার কীভাবে একটা দেশে ঢুকতে চায়, তখন তারা ওখানে অ্যাড্রেস করা হচ্ছে যে ইয়েস লাদেন মেবি ওইখান থেকে লাদেনের উত্থান ঘটছে এবং আমাদের ওইটাকে দেখতে হবে। তো এই যে জিনিসগুলো অ্যাপারেন্টলি ভেগ, আপনি বলবেন যে অ্যাবসার্ড, কিন্তু অ্যাবসার্ড থিংস এইটাই শেষ পর্যন্ত আমাদের জীবনে ঘটে। আপনি বলতে পারেন না পৃথিবীর, যদি আমি কথাগুলো এভাবে বলি, যে কোথাও দেখবেন যে একেবারে হার্ডকোর মৌলবাদী নেতা পলিটিক্যাল পাওয়ারে গেছে, আমি নাম বলবো না, আমরা সবাই জানি। এই যে
একজন মৌলবাদী নেতা, সেটা যে কোনো দেশে, আমেরিকা হতে পারে, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, নানান দেশ হতে পারে, তাকে কেন ক্ষমতা গেল? তো অ্যাবসার্ড, তা তো যাওয়ার কথা না। তো এটা পলিটিক্যালি, কিন্তু আমি স্ট্রেইট কথাগুলো বলতে পারি না। যখন কবর থেকে রহমান উঠে আসে, তখন প্রথমেই এটা যেটা দাঁড়ায়, যেই ঘটনাগুলো ইট ক্যান হ্যাপেন নোহোয়ার। তো তার মানে এটার কোনো রিয়েল গ্রাউন্ড নাই। তো এই যে অ্যাবসার্ডিটির মধ্য দিয়ে আপনি অনেক কথা বলতে পারলে, তখন আপনাকে কেউ ধরতে পারে না, আপনার ভিতরে কেস ফাইল করতে পারবে না, কারণ কবর থেকে উঠে এসছে, এটা তো কোনো প্র্যাকটিক্যাল গ্রাউন্ড নাই। এবং প্র্যাকটিক্যালি আমি একবার সাফার করতে গিয়ে বেঁচে গেছি। যেমন একটা গল্প ছিল যে মিট হিউম্যান মিট বইতেই আছে, যেটাতে যে হেডলেস পিপল, ধরো তো মানে মাথা নেই কোনো মানুষের, একজন মানুষ ঘুম থেকে উঠে দেখলো শহরে কারো মাথা নেই। তারপর আমি দেখালাম যে মানে ইন এ সেন্স যেটা দেখাতে চাইলাম, যে মাথা নেই মানে তো যাদের মাথা নেই তারা তো দে ক্যান ডু এনিথিং। মাথা নেই মানে তাদের নিজস্ব চিন্তা নেই, চেতনা নেই, তাদের কোনো আইডেন্টিটি নেই, কিছুই নেই। ফলে তারা অন্যের ইশারায় কাজ করতে পারে, নিজেরাও যেটা করে ননসেন্স। ফলে একটা ক্যাওটিক সোসাইটি তৈরি হয়। আমরা কি আসলে একটা সুশৃঙ্খল সোসাইটিতে বাস করছি? অবশ্যই। তো এই যে ক্যাওটিক প্যাটার্নটা তৈরি হচ্ছে, এবং তার মধ্যে দিয়ে দেখাচ্ছি মুক্ত মত চর্চা বলি, নানান রকম ইস্যুস। তার মানে আমি ধরে নিচ্ছি যে প্রথম কথা হচ্ছে অ্যাবসার্ড, যে মানুষের মাথা নেই, একটা সোসাইটির কথা বলছি। এটা ঢাকাতে তো এটা ঘটার কথা না, ঢাকাতে সবার মাথা আছে, বা ধরুন পৃথিবীর কোথাও ঘটার কথা না। তার মানে এইটাকে আমি প্রথমে আপরুট করছি আমার সোসাইটি থেকে। কিন্তু মানুষ বুঝতে সময় লাগে না। আমরা জানি আমাদের ইশারা ইঙ্গিতগুলো, পাঠক খুবই ক্লেভার। সামটাইমস আমি বলি লেখকের থেকে পাঠকরা বেশি অনেক কিছু ধরতে পারেন। তো সুবিধাটা হলো, যখন এইটা নিয়ে অনেকে বলার চেষ্টা করলেন যে তুমি যে পলিটিক্যাল শাসন ব্যবস্থার মধ্যে আছো, তুমি কি বলতে চাচ্ছ যে এটা হেলদি না, এটা অনেক দিক দিয়ে তোমার মাথা নেই, সবার মাথা কেটে দিচ্ছে? কেন? ওখানে মাথা কাটা একটা প্রসেসও আছে, যারা মাথা থাকে তাদের মাথা কেটে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। এবং যে মানুষের মাথা থাকে সে একটা সময় উপলব্ধি করে তার মাথাটা না থাকলেই বরঞ্চ তার জন্য বেটার, রাদার হি উইল ফিট ইন দ্য সোসাইটি। তার জন্য একটা প্রেশার ক্রিয়েট করবে না চিন্তার জায়গায়, মননের জায়গায়। তো এই প্রসেসটা তখন বলা হলো যে পলিটিক্যালি আমি তার মানে গভর্নমেন্টকে অ্যাড্রেস করছি, যে রুলিং পাওয়ার। তারপর যা হয়, কেউ কেউ ওটা নিয়ে একটা থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করে। কেউ দেখা গেল যে না, তখন আমি তো আমার যে বসকে বলা হলো ফোন করে যে ও তো এই ধরনের গল্প লিখছে, বস বললেন যে না, এটা তো ঢাকার কথা না, ইভেন এটা কোনো টাইমলেস, এটা তো বলা হচ্ছে না, এবার তো এটা হতে পারে না যে কবর থেকে কারো মানে কারো মাথা নেই বা কবর থেকে উঠে আসতে পারে। তো এই ঘটনাগুলো যেটা হয়, আমাদের ফ্রিডম দেয় অনেক কিছু বলার। অবশ্যই। এবং ফ্রিডমটা এইভাবে দেয়, আমি এবার আপনার প্রসঙ্গেই যাচ্ছি, যে আমার মা বেশ্যা ছিলেন। আমার মা বেশ্যা ছিলেনও এক ধরনের যে সেক্সুয়াল আইডেন্টিটিগুলো তুলে ধরার চেষ্টা করছি। একজন আছে যে পুরুষ হিসেবে বিকশিত হয়নি তার সেক্সুয়াল আইডেন্টিটি, তার বোন আছে যে সেক্সুয়ালি সে কখনো স্যাটিসফাইড হতে পারেনি তার শরীরের কিছু ডিফাংশন এর কারণে। তো সে তখন ভাই বোনের প্রতি তাদের একটা স্যাটিসফ্যাকশনের জন্য সে ইন্টিমেট হতে চায়, কিন্তু যে লোক ভাইয়ের কাছে সে এক ধরনের বেগ করে, বলবো যে তার ইয়ের জন্যে, দ্য ভেরি আর্টস সে ফুলফিল করার জন্য, কিন্তু পারে না, কারণ সে তো পুরুষ হিসেবে সে ডিফর্ম, মানে হয়নি, সে ক্যাপেবল না, তার সক্ষমতা হয়নি, সেটা আমরা বাংলায় নপুংসক বলি। তো এই কথাগুলো আসার মধ্য দিয়ে দেখাচ্ছি যে এই নপুংসকতা তো শুধু ফিজিক্যাল না, সেক্সুয়াল না, আসলে আমরা কি পুরোপুরি ক্যাপেবল সোসাইটিকে বদল করার জন্য? আমার কাছে তো সোসাইটি অনেক কিছু চাই, ওই মানুষটার মতো একজন মানুষ কাছে যেরকম চাই, সেখানে হয়তো মেবি দ্য সেক্সুয়াল প্লেজার। এবং এখানে আপনার পুরুষ নারী যে লিঙ্গ সত্তা, সেটার কথা কিন্তু এই গল্পতে, বাকি গল্পগুলো আছে, কিন্তু এই গল্পতে বিশেষভাবে উঠে এসছে। আপনি যখন লিখছেন তখন এই যে আমাদের যে লিঙ্গ সত্তা, তার মধ্যে যে একটা বিশাল বড় গ্রে এরিয়া আছে, স্পেকট্রাম বলবো তাকে, যা জেন্ডার স্পেকট্রাম যেটাকে বলা হয়, যে এই পুরো জায়গাটি আছে, যেটা আপনার উপন্যাস তিমির যাত্রাতেও এসছে, যে কাকে আমরা কখন পুরুষ কখন নারী বলতে পারি, সেটা ডিফাইন করবে কে? সমাজ না সে ব্যক্তি নিজে? এইটা দেখুন, ডিফাইন করার প্রথম কথা হচ্ছে, আমি মনে করি ডিফাইন করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে হয়তো আমি যেটা চাই সেটা সম্ভব না, কিন্তু আমি চাই সেটা তো বলতে পারি। ধরুন আমরা যদি কোনো জব অ্যাপ্লিকেশন করি, আমরা যখন ভিসা অ্যাপ্লাই করি, আমি মনেই করি না যে কোথাও জেন্ডার ইস্যুটা থাকাই উচিত। ধরুন আমি মনেই করি না, আপনি এটা অনেক কারণ থাকতে পারে, যেহেতু 100 বছর ধরে এটা চর্চা করছি, ফলে কারণ তো এস্টাবলিশ আমরা নিজেরাই করছি, প্র্যাকটিস ইটসেলফ ধরুন কারণ এস্টাবলিশ করে দেয়। তো আমি বলি যে এটার কোনো কারণ নেই, কিন্তু সেটার একটা আলাদা পলিটিক্যাল আমার আইডেন্টিটি আছে জেন্ডার ইস্যুতে। যে ভেদ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের
কলোনিয়াল মাস্টার্স আমাদের রেখে গেছে। কারণ বাংলা হচ্ছে অন্যতম একটি ভাষা যাতে যখন কোনো প্রোনাউন আমরা ইউজ করি, কোনো সর্বনাম যখন ব্যবহার করি, আমাদের কিন্তু লিঙ্গভেদ হয় না। আমরা বলি সে, আমরা হি ও সি বলি না। এটা আমাদের মধ্যে আছে, আমাদের উপর চাপানো হয়েছে লিঙ্গভেদ। এটা তো ভাষার প্রথম প্রকাশ। এইটা ধরুন চাপানো হয়েছে অ্যাট দ্য সেম টাইম এটা তো কলোনিয়াল এটা আসা রুল, তারা যে তাদের সব কিছু নিয়ে আসলো আমাদের এখানে, তার আগে থেকে এটা তো সিভিলাইজেশনের শুরু থেকে আমরা যদি বলি এটা লং হিস্ট্রি। এটা এখানে আমার মনে হয় না প্রসঙ্গটা খুব বেশি আলোচনায় যাওয়ার। কিন্তু আমার কথা হচ্ছে আমি এটা বিশ্বাস করি না সেটা 1000 বছর আছে কি 2 লক্ষ বছর আছে সেটা না। আমার কথা যেটার কোনো লজিক নাই, সেটা 1 লক্ষ বছর টিকে থাকে তার ভ্যালিডিটি তৈরি হয় না। তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই। কিন্তু ফিকশনে কথা বলে গেলে যেটা ডিফিকাল্ট, যে সরাসরি বলা যায় না। আর সরাসরি বললে তার একটা মিনিং তৈরি হয়। আমি একটা মিনিং তৈরি করতে চাই না, যেটা আপনি আবার লাস্ট গল্পের প্রসঙ্গে আপনার আলোচনা 3টা গল্পের কথা বললেন, যে আফটার দ্য ব্রেকিং নিউজ যে ওই লোকটির সবাই ঘোষণা করলো লোকটি নেই, তার মানে নেই। আপনি দেখবেন আইডেন্টিটি কি ইম্পোজড, নাকি আইডেন্টিটি ভিতর থেকে লাইটের মধ্যে জ্বলে ওঠে? আমাদের সোসাইটি যখন প্রযুক্তি এবং মিডিয়া অনেকভাবে আইডেন্টিটিকে রিশেপ দেয়, তৈরি করে, এবং জনগণ কি ভাবছে তার সেটা না, কি ভাবানো হচ্ছে দ্যাট ইজ আলটিমেটলি তো সেইটা যদি ঘটনা ঘটে, এখানে যেটা হলো আমরা স্পষ্ট করে ওই লোকটি বেঁচে আছে কি না আছে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তাকে বলা হলো ইজ নো মোর। যখন বলা হলো ওই লোক, তার সন্তান থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই তাকে আর দেখলো না, তাকে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, জাস্ট আনসিন। যে বিশ্বাসটাই আমাদেরকে দেখায়। আমি যেটা নেই, আমি আগে শুরুতে বললাম, এই যে রিলেট করা যায়, যে পায়ে রক্ত বের হয় কি না হয় আমি দেখি না, কিন্তু আমার বিশ্বাসের কারণে আমি দেখি। আর যে মানুষটা সামনে আছে আমার বিশ্বাসটা বিশ্বাস বলছে নেই, তখন আমি দেখছি না। এবং গল্পটা শেষ পর্যন্ত আমি অবশ্য সেটাও বলি নাই যে আপনি যেভাবে হয়তো একটা জায়গায় পাঠক হিসেবে পৌঁছতে পারেন যে বলার পর তিনি আর বেঁচে নেই, এবং মানে তিনি বেঁচে আছেন কিন্তু দেখছে না। এমনও তো হতে পারে যে গল্পে সেই স্কোপটা অবশ্য আছে যে আসলেই তিনি মারা গেছেন। যেহেতু আমি সিদ্ধান্তে যেতে চাই না, যেহেতু আমার প্রথম গল্পে কবর থেকে রহমান উঠে আসতে পারে, সবাই দেখতে পারে, কবর থেকে উঠে আসার পর হতে পারে যে এই মানুষটাও মৃত, সে আবার উঠে এসেছে, সে মনে করছে সে তার মৃত্যুকে স্বীকার করছে না। কারণ আর একটা ব্যাখ্যা তৈরি হয়, যে বললাম সুবিধাটা, যে রাষ্ট্র এই মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু না, একটা সড়ক দুর্ঘটনার মৃত্যু। মেবি দ্যাট সড়ক দুর্ঘটনা প্লান্টেড, আমরা জানি না, বিখ্যাত লোক হতে পারে। সড়ক দুর্ঘটনা হবে কেন, এই প্রশ্নটা আমি যদি করি, তার মানে এই মৃত্যুকে আমি স্বীকারই করি না। যে মৃত্যু আমি স্বীকার করি না, আমি সেই মৃত্যুর দায় কেন বহন করব? আমি বেঁচে আছি, আপনি আমাকে জীবিত কবর দিয়েছেন, ফলে আমি উঠে এসে আমি ক্লেম করছি ইয়েস আই এম অ্যালাইভ। আপনারা সেটা মানছেন না, মানে আরেকটা ডাইমেনশনে চিন্তার সুযোগ আছে। সো আমি গল্পকে কখনোই কিন্তু বেঁধে দিই না। সো এটাতে দুটো জায়গা তৈরি হয়, যদি তিনি বেঁচে থাকেন একটা ডিসকোর্স তৈরি হয়, যদি তিনি স্বীকার করেন না যদি বেঁচে আছেন আরেকটা ডিসকোর্স তৈরি হয়। তো এটা ওপেন এন্ড। আমি গল্পে সবসময় চাই যে পাঠককে, ওই যে বললাম পাঠক ইন্টেলেকচুয়াল, তাদের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে খেলতে চাই, এবং দুই রকম ন্যারেটিভ তৈরি করে। এবং আলটিমেটলি আমি যে সোসাইটিতে আমি বললাম যে আমি অনেকগুলো ন্যারেটিভের মধ্যে থেকে উঠে এসেছি, এবং আমি একটা সম্ভাব্য ন্যারেটিভ ট্রাই টু এস্টাবলিশ অর ট্রাই টু সিক ফর মাইসেলফ। যেহেতু মিট হিউম্যান মিট একটি অনুবাদ প্রকল্প, এবং আপনি দীর্ঘদিন ধরে বিটিএফ অর্থাৎ বাংলাদেশ ট্রান্সলেশন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি নিজে অনুবাদ করেছেন এবং আপনার সম্পাদনে একটি অনুবাদের বই বেরিয়েছে। এই ক্ষেত্রে অনুবাদের প্রয়োজনীয়তা আমাদের মতো সাউথ এশিয়ান ডায়াসপোরা, অর্থাৎ যেখানে একটি ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলি ভাষা, সমানভাবে শক্তিশালী ভাষা রয়েছে, সেখানে আপনার কাছে অনুবাদের প্রয়োজনীয়তা, বিশ্ব সাহিত্যে আঞ্চলিক সাহিত্যের প্রয়োজনীয়তা, সেটা সম্পর্কে একটু বলুন। প্রথমে বলি যে প্রশ্নটা এরকমই হয়, আসলে হয়ে যায় যে অনুবাদের প্রয়োজনীয়তা বলতে গেলে, যে আমি যদি বলি জীবনের জন্য অক্সিজেনের প্রয়োজনীয়তা, মানে এর ব্যাখ্যা করার ইট নিডস নো এক্সপ্লেনেশন, কারণ অক্সিজেন ইজ অপরিহার্য। তো অনুবাদ যদি এই শেয়ারিং কেয়ারিং, যেটা পৃথিবীর এই প্রয়োজনীয়তার কারণেই অনুবাদ সাহিত্যের ইতিহাস একেবারে সাহিত্যের আদি ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। সেটা অনুবাদের নানান মাত্রায়, সেটা সভাষিক অনুবাদ হতে পারে, সেটা হতে পারে ওরাল থেকে ধরুন রিটেন, হতে পারে দেয়ালে যে পেন্টিংটা স্টোরি হিসেবে আঁকা হয়েছিল যখন ভাষা বিকশিত হয়নি, সেটারই আর একটা বর্ণনা পরবর্তীতে। তো অনুবাদ নানান রকমভাবে হয়, এবং অনুবাদের জন্য ভাষাও সৃষ্টি হয়েছে একসময়, বর্ণমালা। কারণ যখন আপনি জানেন যে ওল্ড টেস্টামেন্ট ট্রান্সলেশন করার প্রয়োজন পড়লো বিভিন্ন ভাষায়, যে কলোনিয়াল যারা ধর্ম নিয়ে গেলে প্রচারের জন্য, তখন দেখলেন তাদেরকে শেখাতে গেলে তাদের তো ভাষা আছে কিন্তু বর্ণমালা নেই, তখন তারা বর্ণমালা সৃষ্টি করেছে ইভেন ট্রান্সলেশনের জন্য। তো ট্রান্সলেশন শিল্প সাহিত্য সংস্কৃতি
সাহিত্যের থেকে ব্রডার সেন্সে ট্রান্সলেশন তো শুধু সাহিত্যের জন্য না, ট্রান্সলেশন ফর এভরি আসপেক্ট আপনার প্রয়োজন সাহিত্য ট্রান্সলেশন। এখন আমাদের জন্য কতটা প্রয়োজন, বা প্রয়োজন তো বটেই, কিন্তু সেটা কিভাবে? আমি এইভাবে দেখি যে আমরা আমাদের যে আত্মসত্তার এক জায়গায় স্টাবলিশ করা, আমাদের আইডেন্টিটি স্টাবলিশ করা, আবারও বলি পার্সপেক্টিভ অফ দ্য ন্যারেটিভ, যে নারীর দৃষ্টিকোণ থেকে নারীকে গল্পটা বলা, ধরুন একটা ব্যাপার, মানে আমি নারীর দৃষ্টিকোণ থেকে নারীবাদী পুরুষ লেখকও তো লিখতে পারেন, কিন্তু নারীর দৃষ্টিকোণ থেকেই তাকে গল্পটা বলা, তার মানে এই পার্সপেক্টিভটা ক্রিয়েট করা। তো আমার দৃষ্টিকোণ থেকে আমার গল্পটা বলা, ভারতবর্ষের গল্প বলা, যেটা সাধারণত হয়নি। কারণ কি, আমাদের দেখবেন ফর্মটা, যে সাহিত্যের ফর্মটা পেয়েছি, ফর্ম কিন্তু স্ট্রাকচারও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। আমরা যে স্ট্রাকচারটা পেলাম বিবর্তিতটা আমরা কপি করলাম। যে আমরা যেমন একই সঙ্গে বলি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে আমাদের সাহিত্য উপন্যাস আনলেন স্কট এর আদলে, ইউরোপিয়ান স্টাইলের আদলে উপন্যাস আনলেন, এই উপন্যাসটা আমাদের ল্যাটিন আমেরিকার আদলেও আসতে পারতো আমাদের এখানে। কারণ ল্যাটিন আমেরিকান কালচার আমাদের কালচার ভেরি মাচ সিমিলার। এই যে বিশ্বাসের কথাগুলো বললাম, আমাদের যে পরিমণ্ডলে জিন ভূত থেকে শুরু করে নানান রকম বিশ্বাসের মধ্যে ভাষাটাও একটা গীতলতা। কিন্তু আমরা একদম রিয়েলিজমের এমন একটা জায়গায়, যে রিয়েলিজমটা আমরা বিশ্বাস করি না, যে বাস্তববাদ আমরা স্বীকার করি না, যাপন করি না। ইউরোপিয়ান যে রিয়েলিজমের কথা বলছি, যেটা পুঁজিবাদ যে রিয়েলিজমটা আমাদের সামনে আনলো, সেই রিয়েলিজমের যে উপন্যাস এস্টাবলিশ করলো ভিক্টোরিয়ান এজে, সেই উপন্যাসই তো আমরা এখানে এস্টাবলিশ হলো। কাঠামোর কথা বলছি, তার মানে ল্যাঙ্গুয়েজের কথা কেন বলছি, যে অনুবাদের সাথে সম্পর্কযুক্ত। এই কাঠামোর ফলে আমাদের গল্প বলার এমন একটা ধারা তৈরি হলো, যে গল্পের আমরা নিজেদের গল্প বলতে পারি না। আপনি দেখবেন আমাদের ট্র্যাডিশনাল যে ফর্ম মধ্যযুগের সাহিত্যে বিকশিত হলো, এমনকি আমাদের পুঁথির মতো একটা স্টাইল ছিল নিজস্ব, সেই স্টাইলটাকে আমরা ফিকশন নতুন করে ওটাকে আমরা ভাঙাচোরা করতে পারি না, ওটাকে আমরা এক্সটিংক্ট, বিলুপ্ত করে হয়ে গেল ধরুন। তো অনুবাদের মধ্য দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমি আবারও ইউরোপিয়ান স্টাইল যেটা আমরা চর্চা করি সেটা না। অনুবাদ হবে এমন যে অনুবাদের মধ্য দিয়ে আমার আত্মা উঠে আসবে, যে আত্মা 1000 বছরের তার বয়স। এই আত্মা মোজাফফরের আত্মা না, যার বয়স হয়তো 30, 35, 40 বছর না। এই আত্মার একটা জাতিসত্ত্ব। তো এই একটা জাতিগত আত্মা তুলে আনতে হলে আপনাকে অনুবাদ করতে হবে, এবং এই অনুবাদটা হবে আমাদের নিজস্ব ভাষায়। এই অনুবাদ আমি সবসময় এই ডিবেটটাকে আমি অ্যাড্রেস করি, যে ডিবেটটা বলা হয় আমাদের ভাষা ভারতীয় ভাষা বা বাংলাদেশি ভাষা, ইংলিশটা ব্রিটিশ না বা আমেরিকান না, ফলে ওরা ওদের পড়তে অসুবিধা হয়। আমরা সবসময় চাই যে ব্রিটিশ বা আমেরিকান ইংলিশে লিখতে। অনুবাদের ক্ষেত্রে আমরা চাই যে তারা এসে এডিট করুক, তাদের মতো করে বানিয়ে নিক। আমি বললাম আমাদের যে সত্তা সে নষ্ট হয়ে যাবে। আমরা কেন সেটা হবে? কারণ আমি ফকনারকে কি কখনো বলেছি যে ফকনার তুমি যেটা লেখো, ফকনার তো ভেরি মাচ নেটিভ, এই জন্য ফকনার উদাহরণ দিলাম, যে ফকনার তুমি এসে আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ফকনারের ল্যাঙ্গুয়েজ বুঝছি না, আমাকে এখানে এসে কেউ আরেকজন অ্যাডাপ্টেশন করে দিক। আমি কি কখনো মার্কেস পড়তে গিয়ে প্রশ্ন করছি যে মার্কেস একরকম, আমি কি কখনো আচেবে পড়তে গিয়ে আমার সমস্যা হচ্ছে নাইজেরিয়ার সাহিত্য বুঝতে? গ্লোবাল ল্যাঙ্গুয়েজ আছে একটা, ল্যাঙ্গুয়েজের ভিতরের আর একটা গ্লোবাল ভাষা আছে, যেটা আমি আপনার চোখের দিকে তাকিয়ে পড়তে পারি, আমি আপনার ধরুন মুভমেন্ট দেখে পড়তে পারি, আমি অনেক রকম অনুভূতি আছে না। তো ভাষা এই কাজটা করে। আর ভাষাকে থেকে যখনই আপনি অনুভূতিগুলো সরাই নেবেন, জাতিগত অনুভূতি, নেটিভ এই ফিলিং, ছোটো ছোটো নোয়ান্সেস, তখন আপনি থাকবেন না, তখন আপনার ওই কথা হয়ে যাবে। এবং এই যে ফিকশনটা তখনই লেখা হয়েছে 18 শতকে 19 শতকে, ওই ফিকশনই আপনি আর একটা দেবেন, তাদের জন্য, আমেরিকার জন্য বা ইংল্যান্ডের জন্য নতুন কিছু হবে না। নতুন হবে তখনই যখন আপনি ভাষাটা নতুন হবে, ভাষাটা ইন্ডিয়ান হবে, বাংলাদেশি হবে। তো এইটাকে আমি অ্যাড্রেস করি। তার মানে ভাষার ক্ষেত্রে আমি কখনোই মনে করি না যে ওরা আমাদের প্যারামিটার নির্ধারণ করে দেবে আমাদের ইংরেজিটা কী হবে। ইংরেজি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আর কোনো জোনাল বা লোকাল না। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস করে আমি এই জন্য বললাম যে অনুবাদকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে আমরা অনেক অনুবাদ করি তাদের, সেটা চলতেই থাকবে, এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স, কিন্তু আমাদের টেক্সট অনুবাদ হয় না, আমাদের বাইরে যেতে হবে এবং আমাদেরকে নিজস্বতা প্রমাণ করার সুযোগ। কারণ আপনি একটা ডায়াসপোরা ওয়ার্ল্ড, আমরা বলি এজ অফ ডায়াসপোরা চলছে, জাপানি, চীনারা, আপনি দেখেন আমেরিকা, ব্রিটিশ, বিভিন্ন জায়গায় ইস্যুগুলোর মতো লেখকরা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন, গুণা পাচ্ছেন, একদম নোবেল পেয়ে যাচ্ছেন যারা ডায়াসপোরিক লেখক। তার মানে পৃথিবীর একটা সব জায়গায় বর্ডারলেস পৃথিবী এখন তৈরি হচ্ছে। এখন বর্ডারলেস পৃথিবীতে আপনি গিয়ে আপনার সিগনেচারটা কী করে রাখবেন? যদি যেভাবে গুণা রাখতে পেরেছে, ঝুম্পা লাহিড়ী যেভাবে পারছে, সেই সিগনেচার রাখতে গেলে আপনাকে যে আপনার পেছনে 2000 বছরের ইতিহাস আছে, সেই আপনাকে যেতে হবে। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমরা কাজ করতে পারি। আজকের মতো এখানে আমরা শেষ করছি, এবং আমি মুজাফফরদাকে আবার ধন্যবাদ জানাবো আমাদের পাঠক সমাবেশে এই জায়গায় শুটিং করানোর জন্য, এবং আশা করছি ভবিষ্যতে আরও লেখা অ্যান্টোনিম থেকে, বাংলাদেশের থেকে আমরা বিশ্ব পাঠকের দরবারে তুলে রাখতে পারি।